আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম একটি ভয়ঙ্কর এপিসোড নিয়ে। তবে আজকের এপিসোডে থাকছে ভয়ঙ্কর দুইটি ঘটনা। আজকের দুইটি ঘটনার পদে পদে ভয়ের শিহরণ রয়েছে এবং দুইটি ঘটনা সত্য নির্ভর ঘটনা এবং এই ঘটনাগুলো অত্যন্ত বাছাই করা ঘটনা, যেগুলো আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম। চলুন কোনো প্রকার দেরি না করে এখন আমরা আমাদের মূল ঘটনায় চলে যাই। ঘটনায় চলে যাওয়ার আগে এখনও যারা যারা আপনারা আমাদের চ্যানেলের সদস্য হননি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। চলুন এবার ঘটনায় যাওয়া যাক। আজকের এই ঘটনাটি, প্রথম ঘটনা যেটি আপনাদের মাঝে এখন শেয়ার করছি, সেই ঘটনাটি আর কোথাও নয়, এটি আমাদের বাংলাদেশের নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি ছোট্ট গ্রাম, যেটার নাম ভুইয়াপাড়া। এই গ্রাম নিয়ে আজকের এই ঘটনা শিহরণ জাগাবে। এই গ্রামে দিনের আলোয় অন্য 10টা গ্রামের মতোই শান্ত নিরিবিলি, কিন্তু রাত নামলেই পুরো এলাকা যেন বদলে যায়। সন্ধ্যার পর এখানে কেউ বাইরে বের হয় না। ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে রাখত সবাই। কেন? স্থানীয়দের মতে ভুইয়াপাড়া জিনেরা রাতের বেলায় নাকি বের হয়। কেউ যদি ভুল করে রাতের বেলা বাইরে থাকে, সে আর ফিরে আসে না। হ্যাঁ, বলছিলাম 2002 সালের কথা। শুরুটা ছিল এক ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে। 2002 সালের সেপ্টেম্বর মাস, ঢাকা থেকে 4জন লোক অ্যাডভেঞ্চারের নেশায় এই গ্রামে ঘুরতে আসে। তারা অনেক দিন ধরে ভুতুরে জায়গা খুঁজছিল। নেট গেটে ভুইয়াপাড়ার গল্প শোনার পর তারা ঠিক করলো এই গ্রামে এক রাত থাকবে এবং সত্য মিথ্যা যাচাই করবে। গ্রামের লোকজন তাদের দেখে অবাক হলো। ওখানে থাকা একজন বৃদ্ধ, ওনার নাম রহিম। তো রহিম চাচা জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন এসেছো? তখন ওখান থেকে একজন লোক হেসে বলল, চাচা, আমরা শুনেছি এখানে জিন ভূতের গল্প প্রচলিত আছে, তাই দেখতে এসেছি। তখন বৃদ্ধ রহিম চাচা কপালে হাত দিলেন। ছেলেরা শুনো, সন্ধ্যার পর কেউ বাইরে থাকবে না, বিশেষ করে পুরো বাড়ির আশেপাশে কেউ যেও না। ওখানে যারা গেছে তারা কেউ ফিরে আসেনি, কিন্তু তারা তো শহরের ছেলে, এসব কথায় বিশ্বাস করে না তারা। তারা রাতের বেলায় পুরো বাড়ির সামনে যাবে বলেই ঠিক করলো। যদিও এটি ওই মুরব্বির সামনে ঠিক করেনি, তারা গোপনে গোপনে ঠিক করলো পুরো বাড়ির ওই সামনে যাবে এবং ওখানে গিয়ে ঘোরাফেরা করবে তারা। তবে তারা কি জানতো এই সিদ্ধান্তই হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল? ভয়াল রাত, ভুইয়াপাড়া জিনের অভিশাপ হিসেবে এটি স্মরণীয় এবং এটি অনেক দিন আগের একটি ঘটনা, যেই ঘটনা একটি তান্ত্রিকের সঙ্গে মলমালিন্য হয়ে কয়েকটা জিনের অনেক ক্ষতি হয়। তারপর থেকেই এই জিনগুলো এখানে বসবাস করে এবং এই জিনগুলো রাত্রিবেলা মানুষকে হত্যা করে নানান রকমভাবে। তখনকার সময়ের যে তান্ত্রিক ছিল তার সঙ্গে জিনেদের কী হয়েছিল সেই ঘটনা কিন্তু উন্মোচন হয়নি। না হওয়ার সুবাদে এটার বিস্তারিতও কিন্তু ভালো করে জানা যায়নি। তবে মানুষের যে মৃত্যু হতো রাত্রিবেলা ওই গ্রামে, এটা কিন্তু সচরাচর অনেক ঘটেছিল। তো ভয়াল রাত, পুরো বাড়ির সন্ধানে 4জন লোক ওখানে যাওয়া শুরু করে। তাদের মধ্যে 4জনই ছিল মধ্যবয়স্ক। গ্রামের মধ্যে একটা পুরনো মাটির ঘরে এসে উঠেছে তারা। রাত তখন 10টা। গ্রামের চারপাশ একেবারে নিস্তব্ধ, শুধু দূর থেকে ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তখনই একজন লোক ওখানে ঘড়ি দেখে বলল, এখনই সময়, চলো পুরো বাড়ির দিকে যাই। তখন এই লোকটার কথা শুনে সঙ্গে বাকি 3জন লোক চিন্তিত ছিল। বাকি 3জন বলল যে যদি আমরা যাই, যদি কোনো সমস্যা হয়। কিন্তু তাদের মধ্যেই
কথাবার্তা বলে তারাই আবার রাজি হয়ে পড়ে। তখন তারা গ্রামের রাস্তা দিয়ে পুরো বাড়ির দিকে এগোচ্ছিল। তখন মনে হচ্ছিল যেন বাতাস ভারী হয়ে গেছে, চারপাশে কোনো কুকুরের ডাকও নেই, যেন সব কিছু অস্বাভাবিকভাবে শান্ত। হঠাৎই একটা কালো বিড়াল রাস্তা পার হলো, আর ওখানে থাকা একজন লোক চমকে উঠল। এই রাত বিরেতে বিড়াল কেন রাস্তা পার হলো? ওখানে একজন লোক কাঁপা কাঁপা গলায় কথাটি বলল। তখনই তিনজন লোক হেসে উঠল। দূর পাগল, বিড়ালের আবার সময় অসময় হয় নাকি? এই বলে তারা উৎসাহ এবং মনোমত নিয়ে তারা ওখান থেকে আবারও যাওয়ার সিদ্ধান্ত নেন পুরো বাড়ির দিকে। কিন্তু প্রথম যে লোকটা বিড়ালটা দেখেছিল সে বিড়ালের দিকেই তাকিয়ে রইল, কারণ বিড়ালটা রাস্তা পার হওয়ার পর থেমে তাদের দিকেই তাকিয়েছিল। তার চোখ যেন লালচে আলোয় জ্বলছিল এবং খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল এই দৃশ্যটা। সে বুঝিয়ে বলতে চাইলেও তার সঙ্গের সাথীরা বুঝতে চায়নি। তো হাঁটতে হাঁটতে তারা পুরো বাড়ির সামনে গিয়ে অবস্থিত হয়। এই বাড়িটার নাম পুরো বাড়ি দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেক দিন আগে 4-5 জন মানুষ এসেছিল ঠিক তাদের মতোই, কিন্তু তারা এই বাড়িতে থাকার জন্য প্রবেশ করে, আর রাত্রিবেলায় এক ঝলকা আগুন এখানে চলে আসে এবং সকল লোক ওখানে মারা যায়। এরপর থেকেই বাড়িটির নাম পুরো বাড়ি, একটি দোষী বাড়ি হিসেবে এই বাড়িটি খ্যাত হয়েছে। তো তারা অবশেষে পুরো বাড়ির সামনে এসে দাঁড়ালো। এটা ছিল 100 বছরের পুরনো একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি, যার দেয়ালে শেওলা জমে গেছে আর দরজাগুলো অর্ধেক খুলে গেছে। মনে হচ্ছে ঢিলে ডালে একটি বাড়ি, এই বাড়িটি একটা ধাক্কা দিলেই পড়ে যাবে, এমন একটি নর্মাল বাড়ি। তো ভেতরে ঢুকবে ঢুকবে এমনই সময় একজন লোক চাপা গলায় বলে উঠল, ভেতরে ঢুকবো? তখন তারা বলে যে হ্যাঁ ঢুকো ঢুকো, অবশ্যই ঢুকো। তখন টর্চ লাইট জ্বালিয়ে দরজা টেলে ভেতরে ঢুকলো তারা সবাই। ঠিক তখনই একটা বিকট গন্ধ নাকে আসতে লাগলো তাদের, পুরা কাঠ আর কাঁচা মাংসের গন্ধ। তখন সবাই নাকে হাত দিয়ে গন্ধটা এত বাজে কেন বলে উঠল সবাই। তখন মনে হচ্ছে কেউ এখানে কিছু পুড়িয়েছে, একজন লোক বলে। কিন্তু কেই বা এখানে কি পুড়াবে? তারা ধীরে ধীরে ঘরের ভেতরে হাঁটতে লাগলো। দেয়ালে কালো ধোঁয়ার দাগ আর মেঝেতে ছায়ের স্তূপ। এমন সময় ওখান থেকেই একজন লোক চিৎকার দিয়ে উঠে, দেখেছো মেঝেতে পায়ের ছাপ? সত্যি ছায়ের উপরে পায়ের ছাপ ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল পায়ের ছাপগুলো এক জায়গায় এসে হঠাৎই শেষ হয়ে গেছে, কিন্তু কেউ কোথাও বসে বা দাঁড়িয়ে নেই। তানবীর নামক একটি ছেলে ওখানে, তখন সে থমকে গেল। কেউ কি হাওয়ায় মিলিয়ে গেল? ঠিক তখনই পেছন থেকে একটা গা শিউরে ওঠা হাসির শব্দ এলো, খুব বাজে এবং বিশ্রীভাবে। তারা তখন আতঙ্কে একসঙ্গে পেছনে তাকালো। তারপর ভুইয়াপাড়া জিনের অভিশাপ ঘটনাটা তাদের মাথায় আবারও একটি কোরআন খেলো। তারা তখন এই ঘটনাটা আবারও মনে করে, আর যতই মনে হচ্ছে তাদের, ততই তাদের ভয়ের শিহরণ আরও বাড়তে লাগে। পেছনে তাকাতেই সবাই হতভম্ব হয়ে গেল। সামনে কেউ নেই, কিন্তু ঘরের দেয়ালের ছায়াগুলো যেন নড়ছে। তখন একজন লোক ওখানে ফিস ফিস করে বলল, কেউ একটা এখানে আছে। ঠিক তখনই হঠাৎ করেই লাইটগুলো বন্ধ হয়ে গেল, তাদের হাতে থাকা লাইট। চারপাশে গভীর অন্ধকার নেমে এলো। টর্চ জ্বালাও, একজন লোক কাঁপা কাঁপা গলায় বলল। তানবীর নামক ছেলেটি তখন দ্রুত টর্চ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু কাজ করছিল না। এমন সময় ঘরের এক কোণ থেকে ফিস ফিস করার শব্দ আসতে লাগলো। তোরা এখানে কেন এসেছিস? তোরা এখানে কেন এসেছিস? চলে যা,
চলে যায় এখান থেকে, না হলে সব কটাকে মেরে ফেলবো। এরকম রুদ্ধ একটি আওয়াজ শুনে সবার একবারে ভয়ের নাকানি চুপানি খেলো। এই আওয়াজটি এলো থেকে। তখন তানবীর নামক ছেলেটি মনে মনে ভাবলো হয়তো এটা বাতাসের শব্দ, কিন্তু তখনই একটা ঠান্ডা হাত তানবীরের ঘাড়ের উপর রাখলো। সে আতঙ্কে চিৎকার দিয়ে উঠে পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ ছিল না। তানবীর বুঝতে পারল তারা বড় ভুল করে ফেলেছে। এই ঘরটা ফাঁকা নয়, এখানে কিছু আছে, কিছু অদৃশ্য, কিছু ভয়ঙ্কর এবং অবয়ব, এখানে অস্তিত্ব রয়েছে। হঠাৎ দরজাটা আচমকা বন্ধ হয়ে গেল তাদের চোখের সামনেই। তখন দরজার দিকে দৌড় দিল সবাই, কিন্তু দরজা 1 ইঞ্চিও নড়ছে না। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে বিকট গলায় কেউ হেসে উঠল। আবারও সেই একই বাজে এবং বিশ্রী হাসি, তোরা এবার মরবি, তোরা এবার মরবি। তারপর ঘরের মেঝেতে একটা কালো ছায়া ধীরে ধীরে ঘরে উঠতে লাগলো। তার লম্বা হাত, লালচে জলজল চোখ। তারপর হঠাৎই একজন লোক কেঁপে কেঁপে উঠে চিৎকার করলো, আমাকে কিছু ধরেছে, আমাকে কিছু ধরেছে, আমাকে বাঁচাও। সে বুকে হাত দিয়ে মাটিতে পড়ে গেল, যেন কেউ তাকে চেপে ধরে আছে। তখনই তানবীর নামক ছেলেটি দ্রুত ওই লোকটাকে তুলতে গেল, কিন্তু তখনই ইমরানের মুখ দিয়ে অদ্ভুত ফিস ফিস আওয়াজ আসতে লাগলো, তোরা চলে যা, তোরা চলে যা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, তোরা এখান থেকে চলে যা। তার চোখের সাদা অংশ পুরোপুরি কালো হয়ে গেছে এবং খুব বাজে একটা অবস্থা ধারণ করেছে। তখন ওখানে থাকা 2 জন লোক কাঁদতে লাগলো, এখন আমরা কি করব, কোথায় যাব, আশপাশে তো কাউকে চিনিও না, পড়েছি মহা মুসিবতে। তখনই একজন লোক ওখান থেকে পাগলের মতো দরজায় ধাক্কাতে লাগলো, দরজা খোলো, দরজা খোলো, আমাদেরকে বের হতে দাও। তারা তখন আরও বেশি অবাক হলো, যেই দরজা একবারে নড়বড়ে অবস্থায় ছিল, সেই দরজাগুলো এত শক্ত হয়ে আটকে গেছে, যেটা ওদের শক্তির দ্বারাতে তারা এটা খুলতে পারছে না। ঠিক তখনই কালো ছায়াটা তীব্র কণ্ঠে গর্জন করলো, এখন আর তোদের কেউ বাঁচাতে পারবে না, হা 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 হা। এই বলে বিকট একটা শব্দ করলো ওই কালো ছায়া মূর্তিটা। তারপর তারা 4 জন মিলেই প্রচণ্ড আতঙ্কে দরজার দিকে ছুটছিল, কিন্তু দরজাটা যেন অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে আছে। তখন মাটিতে পড়ে ছটফট করছে প্রথম ব্যক্তিটি, যে কিনা তার বুকে অনেকটা চোট পেয়েছিল, আর তার মুখ দিয়ে ফিস ফিস করে কিছু বের হচ্ছে। ওরা চলে এসেছে, ওরা আমাদের নিতে এসেছে, ওরা আমাদের নিতে এসেছে। তার গলার স্বর বদলে গেছে, যেন একসঙ্গে 2টা কণ্ঠস্বর কথা বলছে। তখন ওখানে থাকা তানবীর নামক ছেলেটা আর সহ্য করতে পারছিল না। সে তখন ইমরানকে জুড়ে জুড়ে ধাক্কাতে লাগলো, তুই কি বলছিস, আমাদের ভয় দেখাচ্ছিস? কিন্তু ইমরান শরীর হঠাৎই ঠান্ডা হয়ে গেল, তার হাত পা শক্ত হয়ে গেল, আর চোখের মণি উদাও হয়ে গিয়ে পুরো চোখ ধবধবে সাদা হয়ে গেল। তোরা এখান থেকে পালিয়ে যা, আমি আর ফিরতে পারবো না, ইমরান বলল। কিন্তু সেটা ইমরানের স্বর ছিল না। তানবীর বুঝতে পারল এটা আর ইমরান নেই, এর দেহে কিছু একটা ঢুকে গেছে। হঠাৎ করেই ঘরের কোণে থাকা একটা কাঠের চেয়ার আপনা আপনি নড়তে শুরু করলো। চেয়ারের পা মাটিতে কষ্টানোর বিকট শব্দ হলো, আর সেটা আকাশে ভেসে উঠল। তখন আতঙ্কে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো ওখানে থাকা 2 জন অন্য লোক। দরজায় ধাক্কাচ্ছিল, দরজা খোলো, আমাদের যেতে দাও। কিন্তু দরজা খোলার মতো ওখানে কেউ ছিল না। ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি একজন লোককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। তখন ওখানে থাকা লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমাকে কিছু ধরেছে,
আমাকে ছাড়াও, আমাকে ছাড়াও, তাড়াতাড়ি বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও বলছি। কিন্তু কেউ তাকে আর ধরেনি। তাকে হাওয়ায় তুলে ছুঁড়ে ফেলা হলো খুব জোরে। সে কয়েক ফুট দূরে ছিটকে পড়ল। তানবীর আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। এটা সত্যি, এখানে কিছু আছে, কিছু ভয়ঙ্কর অদৃশ্য শক্তি। তখন জিনের আসল রূপ দেখতে পেল তারা। একটা কালো দুয়ার স্তম্ভ ধীরে ধীরে ঘরের মাঝখানে ঘরে উঠল। তারপর সেই ধোঁয়া এক বিকৃত আকৃতি নিল। দীর্ঘকায়, পাতলা শরীর, লম্বা হাত এবং ভয়ঙ্কর লাল চোখ। এটা একটা জিন। তারপর তানবীর আর কথা বলতে পারছিল না। তখনই জিনটা তাদের দিকে তাকিয়ে বিকট স্বরে বলে উঠল, তোরা আমার ঘরে কেন ঢুকলি? কেন ঢুকলি? তোরা এখন মরবি, তোরা এখনই মরবি বলে বাজে রকমের একটি হাসি দিল। হাসিটা খুব বাজে রকমের বিশ্রী দেখাচ্ছিল তাদের কাছে। তারপর সে হাত তুলল আর ঘরের ভেতর বাতাসের ঝড় বইতে লাগলো। সাব্বির নামক ছেলে এক ধাক্কায় ঘরের এক কোণায় ছিটকে পড়ল। তখন তার সাথে থাকা আরও একজন লোককে নিয়ে দেয়ালে গিয়ে ঠেকল। আর তানবীরের মনে হচ্ছিল তার বুকের উপর কেউ বসে আছে, নিঃশ্বাস নিতে পারছে না। তারা বুঝতে পারল এখন যদি কিছু না করা যায় তাহলে তারা এই রাতে বেঁচে ফিরতে পারবে না। কিন্তু এখানে আর তারা কী বা করবে? তানবীর তানবীর নামক ছেলেটির মনে হচ্ছিল কেউ তার বুকের উপর চেপে বসেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আর সবাই আতঙ্কে কাঁপছিল। এরই মধ্যে একটি ভয়ঙ্কর জিনের সংঘর্ষ হলো তারা, যেটা তাদের জীবনের প্রথম দর্শন করেছে এরকম একটা জিনিসের। আর সেটি দেখার পরই তাদের ভয়ের শিহরণ জাগে এবং সবার শরীরেই নিস্তেজ হয়ে লাগে। তখনই দেখতে পারে যে ওই কালো জিনটা তাদের দিকে এগিয়ে আসছে এবং হাতগুলো ইশারা করছে তানবীর, ইমরান আরও সঙ্গে থাকা দুইজন লোকের গলার দিকে। যখনই তাদের গলার দিকে হাতগুলো চেপে ধরলো তখনই তাদের মনে হচ্ছিল এখন আর বাঁচার উপায় নেই। তখন সবাই ভয়ে ভয়ে কাঁপছিল এবং শত চিৎকার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চিৎকার তারা দিতে পারছিল না। মনে হচ্ছে যেন অদৃশ্য শিকল তাদেরকে আটকে রেখেছে। কিন্তু ওখানে থাকা ইমরান নামক ছেলেটি এখনও মাটিতে পড়ে কাঁপছিল। সেই প্রথম থেকেই তার মাটিতে পড়ে থাকা অবস্থায় কাঁপতে শুরু করেছে, কিন্তু মাটি থেকে সে উঠতে পারছে না। তার শরীরের পেশিগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছিল আর তার ঠোঁট নড়ছিল আপন মনে। ঠিক তখনই কালো জিনটি আবার গর্জন করলো, তোরা এখানে আসার ধৃষ্টতা দেখালি কেন? এটা তোদের জন্য নয়। তখন তানবীর শক্ত করে চোখ বন্ধ করলো, মনে মনে ভাবলো এখন কি করব। এভাবে চলতে থাকলে তো একটু পরে মারা যাব। আর এখন যে হচ্ছে আমাদের সঙ্গে এরকম ঘটনা, এই ঘটনার ভয়ে তো আমরা এখন মরে যেতে পারি। ঠিক ভাবনা চিন্তা করতে করতে হঠাৎই শুনতে পেল ফজরের আজানের ধ্বনি পড়ছে। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে ফজরের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এক মুহূর্তের জন্য ঘরের কাঁপুনিটা বন্ধ হলো, বাতাস শান্ত হলো। কালো জিনটা এক বিকট চিৎকার দিল, না, তোরা আমার শাস্তি বাড়িয়ে দিলি, তোরা আমার সঙ্গে খুব খারাপ করলি, তোরা এই কাজটি ঠিক করিসনি, তোদের এই মাসুল তোদেরকে দিতেই হবে। অতঃপর ধোঁয়ার মতো সেই কালো অবয়ব আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। তখনই সাব্বির নামক একটি ছেলে সে সাথে সাথে দরজার দিকে দৌড় দিল। এবার দরজাটা হঠাৎ করেই খুলে গেল। তখন তানবীর এবং সঙ্গে থাকা আরও তিনজন সবাই কোনো মতে দৌড়ে ঘর থেকে বের হয়ে এলো এবং ইমরান নামক ছেলেটি ঘর থেকে বের হয়ে আসতে পারেনি। তখন সে আবারও ঘরের ভিতরে যায়, গিয়ে দেখতে পারে ইমরান ঘরের ভিতরে শুয়ে আছে এবং সে বলছে যে ওরা আমাদেরকে নিতে এসেছে, চলো আমরা সবাই ওদের সঙ্গে চলে যাই, চলো। তার এই কথাবার্তা শুনে আবারও মনে হলো যে তার সঙ্গ থেকে জিনটি এখনও যায়নি। তখন তাকে এক হাতে ভর করে তাকে এক কাঁধে করে কোলে নেয় এবং
তাকে নিয়ে ঘর থেকে বের হতে যায়, ঠিক তখনই দেখতে পারে ঘরের ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল খুব পুরনো পুরনো, হালকা অস্পষ্ট আলোতে সেগুলো দেখা যাচ্ছে ভাঙচুর অবস্থায় ঘরের ভেতরে পড়ে আছে এবং নানান রকমের বাজে বিশ্রী হাড়ের যে অখণ্ড এবং হাড়ের মর্দাংশ এগুলো সব দেখা যাচ্ছে পড়ে আছে ওই ঘরের ভিতরে। মনে হচ্ছে কেউ এই হাড়গুলোকে এখানে নিয়ে এসেছে এবং এই হাড়গুলোকে এখানে ফেলে চলে গিয়েছে। এটা দেখার পর তারা আর কোনো রকমের সিদ্ধান্ত নেয়নি ওখানে থাকার, তারা শীঘ্রই ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বের হয়ে এসে সবাই সবার মুখের দিকে তাকায় এবং ইমরানকে সবাই দেখছিল। ইমরানের এই হঠাৎ পরিবর্তন এবং তার মুখ থেকে এরকম অদ্ভুত রকমের আওয়াজ বেরোনোটা সবার কাছে খুব ভয়ের শিহরণ জাগায় এবং সবাই তখনই সিদ্ধান্ত নিল যে এখানে আর এক মুহূর্তও নয়, তারা এখন মসজিদের সামনে চলে যাবে। ঠিক তখনই মসজিদের দিকে একজন লোককে তারা যেতে দেখতে পায়। তখনই তারা ওই লোকটার পিছন পিছন হাঁটতে থাকে, ইমরানকে দুইজন লোক কাঁধে করে নিয়ে। হাঁটতে হাঁটতে তারা যখন মসজিদের সামনে যায়, ঠিক তখনই মসজিদের মধ্যে দেখতে পারে নামাজ পড়ে সকল মুসল্লিরা বের হয়ে যাচ্ছে। তখন গ্রামের লোকজন ছুটে এলো তাদের নিকট, এসে সবাই হা করে ওই চারজন মধ্যবয়স্ক লোকের দিকে তাকিয়ে থাকে। তাদের বয়স প্রায় 30 কি 35 হবে। তখন সকল গ্রামবাসী লোকেরা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এত রাতে এখানে কি করছো, এখানে কেন এসেছো? তখনই দেখতে পারে দিনের বেলায় যে লোকটা তাদেরকে সতর্কবাণী দিয়েছিল এখানে না আসার জন্য, এই পুরা বাড়িতে না যাওয়ার জন্য, সেই লোকটাকে তারা দেখতে পারে। দেখতে পেরেই চারজন লোক ওই লোকের নিকট যায়, গিয়ে বলে যে, চাচা আপনি ঠিক কথাই বলেছিলেন, আপনি সত্য কথাই বলেছেন, ওই পুরো বাড়িতে আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তখন বৃদ্ধ রহিম চাচা আতঙ্কিত কণ্ঠে বললেন, তোমরা কি করেছিলে ওখানে, ওখানে গিয়েছিলে কি তোমরা? তখন তানবীর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চাচা ওখানে সত্যিই কিছু আছে, ওটা আমাদের মারতে চেয়েছিল। তখন রহিম চাচা দীর্ঘশ্বাস ফেললেন, আমি বলেছিলাম ওই পোড়া বাড়িতে অভিশপ্ত, গত 50 বছরে যারা ওখানে গিয়েছে তারা কেউ ভালোভাবে ফিরে আসতে পারেনি, তোমরা যে এখান থেকে আসতে পেরেছো এটাই বেশ। তো ওখানে তোমাদের সঙ্গে কি ঘটেছে? তখন তানবীর এবং সঙ্গে থাকা আরও লোকজন চারজনই একই কণ্ঠে বলতে থাকে তাদের সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাগুলো। তখন সেই দিনেই ঢাকা ফিরে আসার সিদ্ধান্ত নেয় তারা সবাই, কিন্তু ইমরান আর স্বাভাবিক হয়নি। তার চোখের ভেতর এখনও মাঝে মাঝে এক অদ্ভুত কালো ছায়া দেখা যায়। কখনো কখনো গভীর রাতে সে নিজের ঘরে বসে ফিসফিস করে বলে, ওরা এখনও আমার সাথে আছে, ওরা এখনও আমার সাথে আছে, আমাদেরকে ওরা নিতে এসেছে, আমাদেরকে ওরা নিতে এসেছে। এরকম ঘটনা সচরাচর ঘটে থাকে এবং ইমরান নামক ছেলেটি এখনও অস্বাভাবিকভাবে সে পড়ে আছে। মাঝে মধ্যে মাসখানিক পর পর তার সঙ্গে এরকম ঘটনা ঘটে এবং মাসখানিক পর পরই আবার ঠিক হয়ে যায়। যেহেতু এখন তার বয়স অনেক হয়ে গিয়েছে, প্রায় 50-এর কাছাকাছি, বৃদ্ধের কাছাকাছি চলে যাচ্ছে সে, তো সে এখন ভালোই আছে, সুস্থ আছে। আর এই ঘটনাগুলো তারাই আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন। ঘটনাটি কেমন লাগলো? ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, এখন আমরা চলে যাব আমাদের সেই ভয়ঙ্কর দ্বিতীয় ঘটনায়। আশা করি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনাটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং দ্বিতীয় ঘটনাটিও আপনাদের ভয় জাগাতে অনেকটা সক্ষমতা কাজ করবে। চলুন কোনো প্রকার দেরি না করে এখন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই। লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝে যে স্টোরিটি শেয়ার করতে যাচ্ছি সেই স্টোরিটি ভারতের কর্ণাটক রাজ্যের গভীর জঙ্গলের মাঝে এক প্রত্যন্ত গ্রাম, যেটির নাম কালাপা গ্রাম। এই গ্রাম সম্পর্কে চারদিকে নানা ভয়ঙ্কর কাহিনী প্রচলিত আছে। স্থানীয়দের মতে এখানে এক অভিশপ্ত জিন বাস করত, যা রাতের বেলায় মানুষের সঙ্গে খেলা করে থাকত।
তাদের বিভ্রান্ত করে গভীর অরণ্যে হারিয়ে ফেলে, আর কখনো কখনো তাদের আর খুঁজেই পাওয়া যায় না। এটি কয়েক শতাব্দী ধরে কালাপার মানুষজন সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ করে রাখে। কেউ রাতের বেলা জঙ্গলের পথে পা বাড়ায় না, বিশেষ করে পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের আশেপাশে, কারণ বহু বছর আগে সেখানে এক সাধু তন্ত্র সাধনা করতেন, কিন্তু এক রাতে হঠাৎই তিনি উধাও হয়ে যান। তারপর থেকেই মন্দিরের চারপাশে নাকি অদ্ভুত রকমের আওয়াজ শোনা যায়, কারো নিঃশ্বাসের শব্দ, কারো ফিসফিসানির শব্দ, আবার কখনো শোনা যায় বিকট হাসির শব্দ। অনেকে বলেছে তারা সেখানে লম্বা কালো ছায়া দেখতে পেয়েছে আর চোখ জ্বলজ্বল করে। কেউ কেউ সেখানে গেলে আর ফিরে আসে না, আর যারা ফিরে আসে তারা কখনো স্বাভাবিক থাকে না। তো এটি ছিল ঘটনার সারসংক্ষেপ। এখন আমরা চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি 2018 সালের গ্রীষ্মকাল। ভারতের ব্যাঙ্গালোর শহর থেকে 3 জন বন্ধু, রাকেশ, সুমু এবং রবি নামক 3 জন বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় কালাপা গ্রামে যাওয়ার পরিকল্পনা করে। তারা গ্রাম সম্পর্কে ইন্টারনেটের কিছু তথ্য পেয়েছিল, কিন্তু এসব গুজবে বিশ্বাস করতো না তারা। তারা ঠিক করলো সেখানে গিয়ে রাত কাটাবে এবং গ্রামের ভয়ঙ্কর গল্পগুলোর সত্যতা যাচাই করবে। যাত্রার দিন সকালবেলা ব্যাঙ্গালোর থেকে তারা গাড়িতে রওনা দেয়। প্রায় 7 ঘন্টা পাহাড়ি পথ পেরিয়ে সন্ধ্যার দিকে তারা কালাপা গ্রামে পৌঁছে যায়। গ্রামে প্রবেশ করতেই একটা অদ্ভুত অনুভূতি হয়। চারপাশে নিস্তব্ধতা, লোকজন মুখ নিচু করে হাঁটছে, আর বাড়িগুলোর দরজা জানালা বন্ধ। এমনকি ছোট ছেলেমেয়েরাও খেলার জন্য বাইরে নেই। তো তারা গ্রামের ভিতরে এক বৃদ্ধের সঙ্গে কথা বলে। বৃদ্ধ তাদের দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন এসেছো? এখানে রাকেশ হেসে বলল, আমরা শহর থেকে এসেছি, এক রাত থাকবো। শুনেছি এখানে কিছু রহস্য আছে, তাই নিজের চোখে দেখতে চাই। বৃদ্ধ ব্রো কোচকে বললেন, এখানে রাতে কেউ বাইরে বের হয় না, তোমরা যা খুশি করো, কিন্তু সন্ধ্যার পর মন্দিরের দিকে যেও না। কিন্তু 3 বন্ধু তাতে গুরুত্ব দিল না। তারা ঠিক করলো রাতে মন্দিরে গিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করবে। তো যেই ভাবনা সেই কাজ। তারা ভাবনা চিন্তা করে তাদের হঠাৎই পেটে প্রচণ্ড খিদে পায়, আর তখনই একটি ভালো দোকানে যায় এবং ওখান থেকে কিছু নাস্তা পানি খেয়ে তারা চলে আসে। তখনই শুরু হয় তাদের জীবনের রহস্যময় এক রাত। রাত তখন 11টা, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তারা সবাই মিলে টর্চ লাইট হাতে বের করে। গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে দেখতে পারে। চারপাশে নিস্তব্ধতা বইছে, তাদের টর্চ লাইটের আলোতে দেখতে পারে। কেবল শুধু ঝিঝি আওয়াজ এবং কিছু পোকার আওয়াজ তারা শুনতে পায়। এই শব্দগুলো তাদের কানে যেন একটি ভয়ঙ্করতা সৃষ্টি করছে। এমনিতেই দেখতে পাচ্ছে তারা আশপাশে জায়গাগুলো সব নিস্তেজ হয়ে আছে। কোনো জায়গায় আর ভালো মতো দেখা যাচ্ছে না এবং কোনো জায়গাতেই আর ভালো মনে হচ্ছে না, তাদের কাছে এটা মনে হচ্ছে। তারা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেল। জায়গাটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। পাথরের স্তম্ভগুলো ভাঙাচোরা, জায়গায় জায়গায় শেওলা জমে আছে। চারপাশে বাতাস বইলেও একটা অদ্ভুত ভারী গন্ধ পাওয়া যাচ্ছিল, একটা জ্বলে যাওয়া ধূপের মতো গন্ধ। এত ভয়ঙ্কর কিছু তো মনে হচ্ছে না। তখন ওখানে থাকা রবি হাসতে হাসতে বলল, ঠিক তখনই রাকেশ চিৎকার করে উঠল, কেউ একজন আমার পেছনে হাঁটছে। সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রবি সঙ্গে সঙ্গে পেছনে তাকালো, কিন্তু সেখানে কিছু নেই। তখন সুমু একটু ভয় পেয়ে বলল, চলো আর দেরি করব না, আমরা চলে যাই। কিন্তু ওখানে থাকা আরও 2 জন বলছে যে এসেছি যখন একটা ছবি তুলে যাই। তারা মোবাইল বের করে ছবি তুলতে শুরু করলো। রাতের অন্ধকারে হালকা যতটুকু লাইটের আলো দেখা যাচ্ছিল, টর্চ লাইটের আলোতেই তারা ছবি তুলছিল। কিন্তু ছবি তোলার পর মোবাইলের স্ক্রিনে যা দেখা গেল
তা দেখে তাদের প্রাণ প্রায় বেরিয়েও যাওয়ার উপক্রম। তারা ছবি তুলে ছবিটা যখনই তারা মোবাইলটা নামিয়ে দেখার জন্য সবাই উদ্বিগ্ন হচ্ছিল, ছবিতে তারা তিনজনেই আছে, কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা সাদা ছায়া। ওই সাদা ছায়াটাকে দেখার পরপরই তারা আরও ভয়ে হতভম্ব হয়ে পড়েন। তারা ভয়ে ভয়ে দেখতে পারছে তাদের পাশে সুমু নেই। সুমু নামক ছেলেটি তাদের পাশে ছিল, কিন্তু এখন আর নেই। তারা তখন খোঁজাখুঁজির জন্য ব্যস্ত হয়ে পড়ে। সুমুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে দেখতে পারে মন্দিরের পাশে একটি মোমবাতির মতো আলো জ্বলছে, এবং ওই আলোর আশপাশে মনে হচ্ছে কিছু সংখ্যক মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। মানুষগুলোকে দেখে তারা খুব অবাক হলো এবং ভাবছে যে এত রাত করে এই মন্দিরের ভিতরে কারা আসে। তখনই তাদের মধ্যে থেকে একজন লোককে চিৎকার দিয়ে উঠল। কথাটা এমন বলেছিল যে এখানে কেউ মরে পড়ে আছে। ওই হিন্দু লোকগুলো আর কি বলেছিল। তখন তারা শুনতে পায় এবং দৌড় দিয়ে ওই মন্দিরের নিকট গিয়ে পৌঁছায়। গিয়ে দেখতে পারে মন্দিরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে সুমু। গ্রামবাসীরা তাকে পানি ছিটিয়ে জাগানোর চেষ্টা করলো। তখন তারা দেখতে পারে 12 থেকে 13 জন লোক হিন্দু পরিবারের তারা এখানে এসেছে এবং তারাই সুমুকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় ছিল, সুমু এতটা দূরত্বে কীভাবে আসলো? সে তো মাত্রই তাদের সঙ্গে ছিল। এই মন্দিরের পাশে হঠাৎই হতভম্বের মতো কীভাবে চলে আসলো সে? তাদের মাথায় এটাও জাগনা দিচ্ছে। তখন জ্ঞান ফেরালো সুমুর জ্ঞান ফেরার পর সুমু যা বলল তা ছিল আরও ভয়ানক। সুমু তখন বলতে লাগলো, আমি একটা ছায়াকে দেখেছি। ও আমার কাছে এসে বলল, এটা আমার জায়গা, চলে যাও, নইলে আর ফিরতে পারবে না। এই কথা বলতে বলতেই ওই সাদা এবং কালো 2-3টা ছায়া সুমুর হাতে এসে ধরে এবং সুমুকে নাকি জোর ক্রমে একটি হিচড়ে ফেলে দেওয়ার মতো একটি ভয়ঙ্কর একটা ধাপ শুরু করে দেয়। সুমুর তখনই অজ্ঞান হয়ে যাওয়ার উপদ্রব বাড়ে। আর ঠিক তখনই দেখতে পারে সুমু মন্দিরের নিকট চলে এসেছে। আর ঠিক তখন সেখান থেকেই তাদের বন্ধুকে দেখা যাচ্ছে খুব ছোট ছোট আকৃতির, মনে হয় যে তারা খুব দূরে রয়েছে এবং সুমু খুব দূরে চলে এসেছে। আর ঠিক তখনই দেখতে পারে মন্দিরের পাশ দিয়ে মানুষজন আসা যাওয়া করছে। সুমুর এই কথা শুনে ওখানে থাকা হিন্দু বর্গ এবং তার বন্ধুবান্ধব সবাই আরও ভয়ে থমকে যায়। তখন ওখানে থাকা হিন্দু ফ্যামিলিটা বলে যে, দেখো, তোমরা এখানে রাত বিরতি কেন এসেছো? তোমরা তো এখানে আসার কথা নয়, তোমরা এখানে কেন আসলে? জিজ্ঞেস করলো ওই 3 জন বন্ধুকে। তখন তারা বলে উঠে যে, আমরা এখানে এসেছিলাম একটা অ্যাডভেঞ্চারের জন্য, আমরা এখানে দর্শনের জন্য এসেছিলাম, আমরা অনেক জায়গাতেই আমরা ঘুরে ফিরে থাকি, তো এখানেই আমাদের এর জন্যই আসা। তো আমরা খুব ভয়ঙ্কর একটা পর্যায়ের নিকট আমরা হয়েছি এবং আমাদের শরীরটা এখনও থরথর করে কাঁপছে, জানি না এখন আমরা কি করব। তখন ওখান থেকে 4-5 জন পুরুষ মানুষ যেগুলো তাদের নিকট আসে এবং এসে বলল যে, দেখো, তোমরা এখান থেকে চলে যাও, এখানের একটা ঘোর অতীত আছে, যেই অতীতে সবাই বিশ্বাস করে এখানে জিনেদের উপদ্রব রয়েছে। এই জিনগুলো যদি তোমরা জিনেদের কোনো ক্ষতি করো বা তাদের কোনো বিরক্ত করার চেষ্টা করো, তাহলে প্রাণহানির সংশয় হতে পারে তোমাদের। ভাগ্য ভালো তোমরা বেঁচে আছো, এখনই তোমরা ফিরে যাও, তোমাদের বাড়ি কোথায়? তখন তাদের বাড়ি বলেছিল, আমাদের বাড়ি লক্ষ্মীপুর গ্রামে। আর ঠিক তখনই বলা যায়, ঠিক আছে, তোমরা চলে যাও। গ্রামবাসীর কথা শুনে তারা সবাই চলে আসার জন্য সিদ্ধান্ত নেন। চলে আসার পরপরই তারা যখন মাঝরাতে আবারও ফিরে আসে, রাত অনেকটা হয়ে গিয়েছে, মাঝরাত 3টা বাজে, ঠিক তখনই তারা আরও একটি ঘটনার সম্মুখীন হন এবং এই ঘটনাটি ছিল আরও বেশ ভয়ানক এবং
জোরালো একটি ঘটনা। তারা মধ্যরাতে মাঝপথে এসে দেখতে পারে সেই ছায়াগুলো আবারও তাদের চোখের সামনে এসে হাজির হলো। আর ঠিক তখনই ছায়াগুলোকে তারা পাশ কেটে চলে যাওয়ার জন্য উপদ্রব চালায়, কিন্তু কোনোভাবেই তারা ছায়াগুলোকে পাশ কেটে যেতে পারছে না। যতই এগোচ্ছে ততই ছায়াগুলো তাদের সামনে এসে দাঁড়াচ্ছে। আর ঠিক তখন থেকে শুরু হয় তাদের আরও ভয়। ওখানে থাকা একজন মানুষ, তাদের বন্ধু, সে অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে অজ্ঞান হয়ে যাওয়া দেখেই তারা দুইজনও খুব ভয় পায়। তারা দুইজনও বেশি দূর যেতে পারেনি। দৌড়াতে দৌড়াতে সুমু এবং রাকেশ তারা দুইজনও অজ্ঞান হয়ে পড়ে। রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়েছিল তারা তিনজন লোকেই। পরদিন সকালবেলা ওখান দিয়ে যাওয়া একটি গাড়ি তাদেরকে দেখতে পারে। গাড়িটা দেখতে পেরেই তাদেরকে দেখতে পেরেই ওখানে রাস্তায় দাঁড় করায় এবং দেখতে পারে তাদের এলাকারই তিনজন লোক এখানে পড়ে আছে। তখন তাদেরকে গাড়িতে তুলে এবং নিয়ে চলে যায় তাদের গ্রামে সকালবেলায় নিয়ে তারা চিৎকার শুরু করে দেয় যে তারা তিনজন রাস্তার মধ্যে পড়েছিল। তাদের শরীরে দেখতে পেয়েছিল নানান রকমের হাতের আঙুলের ছাপ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর রক্তের দাগও তারা দেখতে পেরেছে। তাদের পুরোটা শরীর যেন রক্তে ভয়াবহতা সৃষ্টি করেছে, এরকম একটি অবস্থা তাদের শরীরের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। দেখে গ্রামবাসীরা সবাই ভয় পায় এবং সবাই রাকেশ এবং সুমুর কাছ থেকে ঘটনাগুলো শুনতে চায় এবং তারা খুব ভয়ে ভয়ে এই ঘটনাগুলো তাদের সবাইকে খুলে বলে। ঘটনাগুলো খুলে বলার পর সবাই ভয় পায় এবং এই গ্রামে যাওয়ার জন্য আর পর থেকে তাদের আর সাহস হয়নি। কিন্তু ওখানে থাকা তাদের আরেক বন্ধু, যার অনেকটা সমস্যা হয়, সে এখনও অস্বাভাবিকভাবে পড়ে আছে বিছানায় এবং মাঝে মাঝে সে হাঁটাচলা করতে পারে এবং মাঝে মাঝে যার এরকম সমস্যা হয়। তো এই সমস্যাটার যে একটা বিকল্প রয়েছে, যা রহস্য রয়েছে, সেটা কিন্তু এই মন্দিরের দুষ্টু জিনেরাই কিন্তু করেছিল। এরপর থেকে তারা আর ওখানে যায়নি এবং তাদের এক বন্ধুর একটু সমস্যা হয়। এখনও সমস্যাটা রয়েছে কি না এটি আর জানা যায়নি। লিসেনার্স, এটি ছিল ঘটনা, আর এটি ছিল আমাদের আজকের সেরা এপিসোড। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা জানতে চাইবেন আমরা ঘটনা কীভাবে কালেক্ট করে থাকি। আমরা ঘটনা বিভিন্ন বই থেকে এবং আপনাদের মাঝ থেকে আমাদের প্রিয় লিসেনার্সরা যারা আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠিয়ে থাকেন এবং সেই ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপন করি। আশা করি আমাদের এই ঘটনাটা, আমাদের প্রত্যেকটা ঘটনায় 100%ই সত্যতা এবং সত্য নির্ভর বাছাই করেই আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। আপনারা দেখেন যে অনেক মানুষই অনেক রকমের ঘটনা বলে এবং এতটা ঘটনা বলার পর কিন্তু ভয়ের শিহরণ আরও জাগে, কিন্তু আদতেও কি ঘটনাগুলো সত্য নাকি মিথ্যা সেটি যাচাই করা খুব মুশকিল হয়ে পড়ে। আমাদের এই চ্যানেলে সত্য নির্ভর এবং বাছাই করেই আমরা আমাদের ঘটনাগুলো ছেড়ে থাকি। তাই সত্য ভয়ের ঘটনা পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং সবসময় আমাদের ঘটনাগুলো শুনুন। আশা করি আপনাদেরকে আমরা ভালো এবং ভয়ঙ্কর ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারবো। তাই লিসেনার্স, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। লিসেনার্স, কালকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর এপিসোড আমরা নিয়ে আসতে পারবো এবং কালকের এপিসোড আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আজকেও যারা আপনারা এই পর্যন্ত আমাদের সঙ্গে থেকেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে সবাইকে সম্মান জানাচ্ছি এবং কালকে একটি ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসবো। আশা করি এটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো লিসেনার্স, আজকের মতো এই পর্যন্ত আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দোয়া করুন যেন কালকে আপনাদের মাঝে আমরা কালকের ঘটনাটি আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি এবং কালকের ঘটনাটি হতে চলেছে বেশ ভয়ঙ্কর। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।